হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? তোমরা অনেক বেশি এক্সাইটেড কারণ তোমাদের অনেক বছর পর বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এখন অনেকে অলরেডি ক্লাস করছে। মানে আমার না, মানে একটু কেমন কেমন যে লাগতেছিল যে সব টিচার তোমাদের বৃত্তি পরীক্ষার ক্লাস নিচ্ছে, আমি কেন লুকায় আছি, আমি কেন ক্লাস নিচ্ছি না। তাই সকল বাধা পেরিয়ে আজকে তোমাদের বৃত্তি পরীক্ষার ক্লাস নিতে চলে আসলাম। হ্যাঁ, তোমরা তো জানো ভাইয়া সচরাচর তোমাদেরকে বাংলা অথবা বিজিএস পড়ায় থেকে, আজকে বিজিএস না, আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের ভাইয়া এমন 70টা এমসিকিউ সলভ করাবো। আই প্রমিস এই 70টা এমসিকিউ থেকে তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসবেই। ওকে, সো ক্লাসে জয়েন করার আগে বা ক্লাস স্টার্ট করার আগে সবাই আমাকে একটু বলো কে কে কোন কোন স্কুল থেকে আমার সাথে জয়েন করেছো এবং তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশন এন্ড ওভারঅল সবকিছু কেমন যাচ্ছে বলো। এন্ড অনেক তোমরা এবার ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠবা, তার মানে সবাই বড় হয়ে গেছো। ওকে, লাভলি একটা জয়েন করে ফেলছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সবাইকে আমাকে ক্লিয়ারলি দেখতে ও শুনতে পাচ্ছ নাকি এবং সবকিছু ওকে আছে নাকি ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, সো অনেকে জয়েন করে ফেলছে, ফাইম জয়েন করছে আমার সাথে, আর কে কে আছে দেখি। ইয়াপ, সানজিরা আছে, ফাহিম আছে, রাজিয়া আছে আমার সাথে, নীরব আছে আমার সাথে, তারপর হলো আর কে কে আছে। ওকে, ডান ডান ডান, হ্যাঁ নীরবকে দেখতে পাচ্ছি, ফাহিম আছে ভাইয়া, অল ক্লিয়ার। ওকে ডান। বাকিরা কোথায়? বাকিরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সব ফ্রেন্ডকে মেনশন দাও, সবাইকে ক্লাসে নিয়ে আসো, ঠিক আছে? কারণ বৃত্তি পরীক্ষা সবার কমন পাইলে কোনো সমস্যা নেই, সবাই কমন পাক। ওকে ডান। রাজিয়া সুলতানা, সাবিহা, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বই খাতা নিয়ে রেডি থাকো, কারণ ভাইয়া আজকে যেসব এমসিকিউ গুলো তোমাদেরকে পড়াবো, বোঝাই দিব। এন্ড ওয়েট ওয়েট ওয়েট, বৃত্তি পরীক্ষায় ভালো করতে কিছু টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করব তোমাদের সাথে। ওকে, বৃত্তি পরীক্ষায় ভালো করার কিছু টিপস এন্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমাদের কমন পড়ে এন্ড তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো করতে পারো। ওকে, সো সবাই জয়েন করে ফেলো এন্ড ভাইয়াকে সবাই থামস আপ দেখাও, থামস আপের মাধ্যমে জানাই দাও যে ইয়েস ভাইয়া আপনার ক্লাসের জন্য আমরা সবাই রেডি। ওকে, সবাই ভাইয়াকে একটু জানাই দাও যে ক্লাসের জন্য তোমরা সবাই রেডি। এন্ড সবার কাছে ক্লাসটা ছড়ায় দাও, সবার কাছে ক্লাসটা ছড়ায় দাও, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। উইদিন 1 or 2 মিনিট ক্লাসটা স্টার্ট করে দিব। রাজিয়া সুলতানা শেয়ার ডান। ওকে, শেয়ার ডান, সবার শেয়ার ডান। ওকে, অলরেডি ইউটিউবে সবাই থামস আপ দেখাই দিচ্ছে, ফেসবুকে সবাই একটু পিছিয়ে আছে থামস আপ দেখানো থেকে, আই ডোন্ট নো ওয়াই। রেডি, সবাই রেডি, থামস আপ দেখাই দিচ্ছে, রেডি। ওকে, ডান ডান ডান, সবাই রেডি হয়ে গেছে ক্লাসটার জন্য, ভাইয়াও রেডি। আজকে ক্লাসে আমরা টোটাল 70টা এমসিকিউ সলভ করব। কয়টা এমসিকিউ? 70টা এমসিকিউ সলভ করব বাংলা ব্যাকরণের। যেই ব্যাকরণের এমসিকিউতে তোমাদের অনেক ধরনের সমস্যা থাকে, বাট আজকে আমি যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো, যে এমসিকিউগুলো সলভ করাবো, এরপরে আর তোমাদের কোনো ধরনের প্রবলেম আশা করি থাকবে না। তো যেহেতু তোমরা থামস আপ দেখাই দিছো, আমাদের আজকে ক্লাসের প্রথম এমসিকিউতে চলে যাচ্ছি। ওকে ওকে, বাই দ্য ওয়ে, যারা আমাকে চিনো না, অনেকে আসো, কেউ কি আসো যারা যে আমাকে চিনো না, থাকলে বলতে পারো। সো আমি হলো তোমাদের কাইফ ভাইয়া, আমি 10 মিনিট স্কুলে বাংলা এন্ড বিজিএস পড়ায় থাকি, বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ ইউনিভার্সিটির 4th ইয়ারে। ওকে, যারা চিনো না তাদের জন্য এই শর্ট ইন্ট্রোডাকশনটা, আই গেস সবাই চিনো। ভাইয়া ভিত্তি পরীক্ষা কি লেখছে ভুলে দেখি নাই আর, ইউটিউব থেকে দেখবো কিভাবে? ইউটিউব চ্যানেলে চলে যাও, আমাদের ক্লাস 6 to 10, ওইটাতে চলে গেলেই দেখতে পাবা। আচ্ছা, মেঘ বালিকা বলতেছে ভাই আমি চিনি না, অনেকে চিনো না, কোনো সমস্যা নাই। এই যে আমার নর্মাল পরিচয়, চেহারার মিল পাবা না খুব একটা, ওটা অনেক আগের ছবি। ভাইয়া আমার মাত্র 20-15টা এমসিকিউ হয়েছে বাংলা সেকেন্ড পেপারে। ফাহিম এ প্লাস পাবা, প্যারা নিও না। প্রথম এমসিকিউ, মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি? বলো। মনের ভাব প্রকাশ করা, তার মানে আমরা যখন একজন আর একজনের সাথে কথা বলি, আমার মনের ভাব আমি তার সাথে প্রকাশ করি, তাই না? এই মনের ভাব প্রকাশ করার বাহন কোনটা? শব্দ, ছবি, ইঙ্গিত নাকি ভাষা? একের ডি। জাহিদুল বলতেছে একের ডি, সবাইকে একের ডি।
মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটা? আমরা সবাই জানি মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। কারণ আমরা আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ করি। যেমন এখন তোমরা আমার কথাবার্তা শুনে বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। ওকে, সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। ভাষাকে কিসের বাহন বলা হয়? এটা একটা 3 স্টার কোশ্চেন, এটা প্রতি বছর আসে। ভাষাকে কিসের বাহন বলা হয়? দেখো, সকল বোর্ড 2011, চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসছে। ভাবের বাহন, অন্তরের বাহন মানে হৃদয়ের বাহন, ধ্বনির বাহন নাকি কাজের বাহন? বলো, ভাষাকে কিসের বাহন বলা হয়? 2 এর 1 বলতেছে সবাই। ভাবের বাহন। কিসের বাহন বলবো আমরা ভাষাকে? ভাষাকে আমরা বলবো ভাবের বাহন। কারণ আমরা ভাষা কখন ইউজ করি? যখন আমরা মনের ভাব প্রকাশ করি, তাই না? এই যে আমি এখন কথা বলতেছি, তোমরা দেখে বুঝতেছো যে ভাইয়া এক্সপ্রেশন দিয়ে কথা বলতেছে, এগুলো সব আমার মনের ভাব প্রকাশ করতেছি আমি। থার্ড কোশ্চেন, ভাষার প্রাণ কোনটি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভাষার প্রাণ কোনটি মানে কোনটা ভাষার, ইটস লাইক আলটিমেটলি জিস্ট, একদম অন্তরঙ্গ যে বিষয়টা, এটা কোনটা? বলো, ভাষার প্রাণ কোনটা মানে কোনটা ছাড়া ইটস লাইক ভাষা কিছুই না। 3 এর ডি বলতেছে সবাই, অনেকে 3 এর সি বলতেছে। অর্থপূর্ণ বর্ণ সমষ্টি, অর্থপূর্ণ বাক্য, অর্থপূর্ণ ধ্বনি নাকি অর্থপূর্ণ শব্দ? কোনটা হবে? So the right answer is অর্থপূর্ণ ধ্বনি। তার মানে ভাষার প্রাণ, আলটিমেটলি জিনিসটা একটু চিন্তা করো তো। ভাষার প্রাণ বলতে বোঝায় আমরা কিভাবে কত সুন্দর করে মনের ভাবটা প্রকাশ করি। যখনই আমরা মুখের যে ধ্বনিগুলো ব্যবহার করব, ওই ধ্বনিগুলো যতটা সুন্দর হবে ততটাই কিন্তু আমাদের ভাষার প্রাণ ফিরে পাবে, ততটাই কি হবে? আমাদের ভাষা প্রাণ ফিরে পাবে, তাই না? ইয়াপ। ওকে, 4 নম্বর কোশ্চেন, স্থান, কাল ও সমাজ ভেদে কিসের রূপভেদ দেখা যায়? মানে জায়গা, সময় এবং মানে সারাউন্ডিংস বা আমরা যে এলাকাতে থাকি ওই জায়গাটার ডিফারেন্ট হলে কি ডিফারেন্ট হয়? ধ্বনি, বর্ণ, অক্ষর নাকি ভাষা? কোনটা ডিফারেন্ট হয়? চট্টগ্রামের ভাষা একটা, নোয়াখালীর ভাষা একটা, ঢাকার ভাষা এক ধরনের, সিলেটি ভাষা আরেক ধরনের, চট্টগ্রামের তারপর হলো তোমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আরেক ধরনের। এই ভাষার পার্থক্যটাই না আলটিমেটলি মেইন আমাদের। ইয়া, সবাই রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ। তো এটা হলো ভাইয়া আলটিমেটলি ভাষার পার্থক্য হয়। খাইসুইন, ঘুমাইসুইন, ঠিক আছে? তারপর হইলো মোরা ওখানে যাব, ঠিক আছে? এই যে ভাষাগুলো, এটা কিন্তু স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে? ওকে, এরপরে কি ভেদে ভাষার রূপ ভেদ হয়? একটু আগে পড়ছি, স্থান সমাজ, কাল সমাজ, কাল স্থান, স্থান কাল সমাজ, কোনটা ভেদে? বলো। কোনটা ভেদে? এটা হলো আমাদের 4 নম্বরটা, স্থান, কাল ও সমাজ ভেদে ভাষা পরিবর্তন হয়, ভাষার চেহারা পরিবর্তন হয়, ভাষার চেহারা পরিবর্তন হয়, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটা বাক্য বলি, আমি রাতে ভাত খাবো না, এইটা আমাকে তোমরা নিজেরা তোমাদের নিজেদের গ্রামের ভাষায় কি বলে এটা লেখো তো। আমি রাতে ভাত খাবো না, এটাকে তোমার ভাষায় কি বলা হবে? ভাইয়া আপনার নাম কাফি নাকি কাইফ? আমার নাম কাইফ। মুই রাতে ভাত খামু না, আমি রাইতে ভাত খাইতাম না, আমি রাতে ভাত খাবো না, দেখছো? আমি রাত্রে ভাত খামু না। ভাইয়া ভাইয়া প্লিজ বলেন রাইটিং পার্ট কি কমন পড়বে বই থেকে? হ্যাঁ, বই থেকে কমন পড়বে ভাইয়া। আমি রাতে ভাত খাবো না, আমি রাতে ভাত খাবো না মানে আমি রাত্রে ভাত খাবো না, দেখছো? সো আলটিমেটলি আমরা দেখতেছি জায়গা এবং সময় এবং ইনভায়রনমেন্টের পার্থক্যের কারণে ভাষা পার্থক্য হয়, ঠিক আছে?
ওকে, এরপরে চলে যাচ্ছি। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? মনে করো অনেকগুলো শব্দ একটা একটা পাশাপাশি বসছে, একটা, দুইটা, তিনটা শব্দ পাশাপাশি বসছে। এই পাশাপাশি বসে কি প্রকাশ করবে? পাশাপাশি বসে প্রকাশ করবে বাক্য। অনেকগুলো শব্দ পাশাপাশি বসে কি হয়? বাক্য হয়, তাই না? বলো, এটা আমি যখন ক্লাস 8-এ পরীক্ষা দিছিলাম তখন এই কোশ্চেনটা আসছিল। আমি যখন ক্লাস 8-এ পরীক্ষা দিছিলাম তখন এটা আসছিল। ভাইয়া রাইটিং পার্ট কি বই থেকে পড়লে হবে? হ্যাঁ ভাইয়া, রাইটিং পার্ট বই থেকে পড়লেই কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। যে কোনো ধ্বনি বা আওয়াজ ভাষা নয়, কেননা তাতে থাকতে হবে। আমরা যে কোনো ধ্বনি, মনে করো বিড়ালের ডাক, এটাকে কি আমরা ভাষা বলবো? ম্যাও, এটাকে কি ভাষা বলবো? গরু যে ডাকে হাম্বা হাম্বা, এটাকে কি আমরা ভাষা বলবো? কেন বলবো না? কারণ এখানে ধ্বনি বা আওয়াজকে আমরা সবসময় ভাষা বলি না। সেটাতে কি থাকতে হবে? অর্থ ও অন্যের বোধগম্য হইতে হবে। অর্থ বা কি থাকতে হবে? মানে একটা মানুষ কথা বলতেছে, সেটা আমাদেরকে বুঝতে পারার ক্যাপাবিলিটি থাকতে হবে। মানে সে কি আই মুন চ্যাং চিং চুং, মনে করো চাইনিজ ভাষায় কেউ একটা কথা বললো, তুমি বুঝলা না, তাহলে সেটাকে কি আমরা ভাষা বলতে পারবো? বাক্য বলতে পারবো? পারবো না, কারণ আমরা এটা বুঝতেছি না। ঠিক আছে, কারণ আমরা এটা কি, ওইটা আমাদের জন্য অর্থ এবং অন্যের বোধগম্য না, মানে অন্য মানুষটা বুঝতে পারবে না। অন্য মানুষটা কি পারবে না? বুঝতে পারবে না। ঠিক আছে, ইয়াপ, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। তোমরা খুব বৃত্তি পরীক্ষা অনেক ভালো করবা, একদম সেরা সেরা হবে বৃত্তি পরীক্ষা, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় বা ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? মানে অনেকগুলো ধ্বনির একসাথে মিলে কি গঠিত হয়? বলো, অনেকগুলো ধ্বনি একসাথে মিলে আমাদের কি গঠিত হয়? বলো তো, অনেকগুলো ধ্বনি একসাথে মিলে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। মনে রাখবা, মনে রাখবা, ধ্বনির ক্ষুদ্রতম একক, ঠিক আছে, শব্দের ক্ষুদ্রতম একক, এই লাইনটা মনে রাখো, এই লাইনটা মনে রাখো, ভাইয়া লিখে দিচ্ছি, এই লাইনটা মনে রাখো। শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। এরপরে আবার বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। মনে রাখো, শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। এটা মাথায় রেখো। ওকে, আই গেস এই দুইটা লাইন থেকে একটা লাইন কমন পাবা। ঠিক আছে, ডান। পরে কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? আমরা সবাই জানি এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। একটা হলো স্বরধ্বনি আর একটা কি, ব্যঞ্জন ধ্বনি। আমরা প্রকারভেদগুলো পড়ে ফেলবো একসাথে। একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, দুটি স্বরধ্বনি আর কি, ব্যঞ্জন ধ্বনি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, তার মানে বুঝতেছে এই কোশ্চেনটা এইবারও আসবে। তার মানে কি এই কোশ্চেনটা এইবারও আসবে, বুঝতে পারতেছো তাই না? দেখো, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি বলো? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 10 নম্বরটা কত হবে? সবাই 10-এর 2 বলতেছে 7টি মৌলিক স্বরধ্বনি, 7টি মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ওকে, ডান ডান ডান। পরের কোশ্চেন, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলে বর্ণ। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়।
বুঝতে পারছো? ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। পরে কোশ্চেন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 60টি, কিন্তু স্বরধ্বনি অথবা বাংলা স্বরবর্ণ কয়টি? এটা বলো দেখি, বাংলা স্বরবর্ণ কয়টি? কে কে বলতে পারবা? বলো, বাংলা স্বরবর্ণ কয়টি? বলো। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। ইয়েস, বাংলা স্বরবর্ণ 11টি। ইয়াপ, সিলেট বোর্ড 2014 সালে। এরপরে বাংলা বর্ণমালার মোট বর্ণ কয়টি? মানে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা আছে? বলো, বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা আছে? ভাইয়া রাইটিং পার্টে সাজেশন দেন, দিয়ে দিব। ওয়েট করো, রাইটিং পার্টেরও সাজেশন দিয়ে দিব, ওয়েট করো। ঠিক আছে, রাইটিং পার্টেরও সাজেশন দিয়ে দিব ভাইয়া, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ইয়াপ, সো বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। কয়টি? 50টি বর্ণ আছে। মোট বর্ণ কয়টা আছে? মোট বর্ণ আছে 50টি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তামিম, নাহিদ হাসান তামিম, ইটস মিনস আ লট ভাইয়া। তোমরা যাতে বৃত্তি পরীক্ষায় কমন পাও, এর জন্যই আমাদের সবকিছু। আমাদের মেইন টার্গেটটাই হলো তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ানো। ওকে, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। ওকে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি? এটা 3 স্টার একটা কোশ্চেন। কার চিহ্ন? আকার, রস্যিকার, দীর্ঘকার, রস্যুকার, রিকার, একার, ঐকার, ঔকার কয়টা? বলো কয়টা? কার কয়টা আছে? কার চিহ্ন কয়টি আছে? বাংলা বর্ণমালায় কার চিহ্ন কয়টি? কয়টি কয়টি কয়টি? 14 নম্বরে ডি বলতেছে সবাই 10টি। তো চলো তো আমরা একটা একটা করে মিলাই। একটা হইলো আকার, একটা হইলো রস্যিকার, দীর্ঘিকার, তারপর হলো রুস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ওকার, একটা হলো ঔকার, তারপর আর কি আছে? ঔকার। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে ঔকার। ওকে, 10টা। ঠিক আছে, 14 9টি, 9টি না রে বাবা, 10টি, 10টি হবে। এই যে ওইকার দিছি, বাদ গেছে। এই যে ওইকার দিছি, ওইকার দিছি তো ভাইয়া, এই যে ওইকার, এই যে ওইকার। ওকে, এটা হলো 10টি। পরেরটা চলে যাচ্ছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? আমাকে বলো তো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বলো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমাকে বলতে পারবা কেউ? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এই দুইটার মধ্যে থেকে একটা কোশ্চেন আসবেই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আচ্ছা ভাইয়া, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই কেন? এটা অনেক লম্বা একটা ঘটনা ভাইয়া, অনেক লম্বা একটা ঘটনা। তফুর আক্তার, এটা অনেক লম্বা একটা ঘটনা, ইনশাল্লাহ অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এটা হলো 7টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা? 7টা আছে আমাদের। ঠিক আছে, ওকে। হ্যাঁ, রাইটিং পার্টে সাজেশন দিব মুজিবুর রহমান খান, রাইটিং পার্টে সাজেশন দিব, ওয়েট করো একটু। এরপরে, নিচের কোন শব্দে স্বরবর্ণের পূর্ণ রূপ পাওয়া যায়? স্বরবর্ণের পূর্ণ রূপ দেখো তো কোথায় পাচ্ছি আমরা? স্বরবর্ণের পূর্ণ রূপ আমরা পাচ্ছি বেদুইন। বেদুইন মানে কি জানো? বেদুইন মানে কি বলতে পারবা? বলো, বেদুইন মানে কি বলতে পারবা?
কেউ কি জানো বেদুইন মানে কি? বেদুইন মানে কি কেউ বলতে পারবা? যাযাবর। হ্যাঁ, বেদুইন মানে যাযাবর, দেশ ছাড়া, যে বিদেশ থেকে আসে। ভাইয়া আপনি যে এমসিকিউ করছেন এগুলোই কি আসবে? এগুলো থেকেই আসবে, এগুলোর মতো করেই আসবে, এখান থেকেই কমন পাবা। ওকে, এখান থেকেই কমন পাবা ইনশাল্লাহ। বেদুইন মানে হলো তোমার পথ হারা কোনো ব্যক্তি বা পথিক। ঠিক আছে, বেদুইন মানে হলো পথ হারা কোনো ব্যক্তি বা পথিক। একটু খেয়াল করো, নিচের কোন শব্দে স্বর বর্ণের সম্পূর্ণ ব্যবহার আছে? স্বরবর্ণ মনে আমরা কি কি বুঝি দেখো, একার, রুস্যকার, ইকার, সবকিছু আছে না এখানে? এইটার ভিতরে দেখো সবকিছু আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ কিম বলো। এরপরে চলে যাচ্ছি, উচ্চারণের স্থানের নাম অনুসারে অন্তঃস্থ ব কে কি বলা যায়? অন্তঃস্থ ব মানে, এই অন্তঃস্থ ব মানে নিচে যে বটা থাকে ওই বটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় বলো? ভাইয়া আমি এসএসসি 26 ব্যাচ, এমনিতে ক্লাসে আসলাম, কোনো সমস্যা নাই, ক্লাস করো, ক্লাস করো, কোনো সমস্যা নাই। মেহজাবিন ক্লাসে লেট হলো কেন ভাইয়া? উচ্চারণের স্থানের নাম অনুসারে অন্তঃস্থ ব কে বলা যায় দন্তষ্ঠ বর্ণ। দন্তষ্ঠ, দন্তষ্ঠ বর্ণ। ওকে, এটা মাথায় রেখো, দন্তষ্ঠ বর্ণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দন্তষ্ঠ বর্ণ। পরেরটা চলে যাচ্ছি, নিচের কোন শব্দে স্বরে অ উচ্চারণ সংবৃত? তোমরা তো জানো সংবৃত, তারপরে হলো অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত, এগুলো তো তোমাদের অনলাইন ব্যাচে ক্লাসে পড়াইছিলাম। তোমরা অনেকে যারা যারা আমাদের অনলাইন ব্যাচে ছিলা তারা জানো, তাদের সবাইকে পড়াইছিলাম, তাই না? সো এইটা কি হবে? অ এর উচ্চারণ হবে তোমার কি সংবৃত মানে কি? নদী, নো ও, স্বরে অ, নদী, স্বরে দেখো নদী উচ্চারণ করতে গিয়ে আমার অ আসতেছে, নদী। ওকে, উচ্চারণ করো সবাই আমার সাথে, নদী, সবাই উচ্চারণ করো। দেখো একটা অ শুনতে পাবা, একটা অ শুনতে পাবা। ঠিক আছে, আপনাকে একটা ভিডিওতে দেখছি, ধাক্কা দিয়েন না ওইটা। হ্যাঁ হ্যাঁ, আপনি চিনেন, আপনি চিনেন আমি কে? ভালো, আরেকবার ধাক্কা দিয়ে দেখান। ওকে, এরপরে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে? মানে স্বরে অ এর সাধারণ উচ্চারণ হয়েছে কোন শব্দে? স্বরে অ এর সাধারণ উচ্চারণ হয়েছে অটল। দেখো অটল, অটল। কিন্তু এখানে যদি বলি অতি, ও, ও উচ্চারণ হচ্ছে, ও, ও হওয়া যাবে না, অ উচ্চারণ হইতে হবে। তারপরে হলো অভিধান, ও উচ্চারণ হচ্ছে, যদি উচ্চারণ করো দেখো অতি হচ্ছে, অভিধান, এভাবেই হয়। কিন্তু দেখো অটল বলি না, আমরা বলি অটল। ঠিক আছে, তারপর হলো দেখো অতনু, অতনু বলি না, আমরা ও তনু বলি। সো দেখো এইটা কারেক্ট, বাকি সবগুলা কিন্তু ক্রস। উচ্চারণ করলে এরকমই উচ্চারণ হয়। ঠিক আছে, ওকে। ঘরও তো হয় ভাইয়া, ঘর, কোথায় ঘর হয়? নদী না, নো ও, নো, দেখো ন যখন উচ্চারণ করো তখন একটা অ আসতেছে। ঠিক আছে, ন যখন বলতে তখন একটা অ আসতেছে। আচ্ছা, এইটা মনে রেখো, যখনই কোনোটার উচ্চারণ বুঝবা না তখন এইভাবে করে কোশ্চেনে লিখে ফেলবা, তাহলে দেখবা বুঝতে পারবা। ভাইয়া বর্ণের উচ্চারণের স্থান মানে কি? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কমেন্টে রিপ্লাই দেন, কি কমেন্টে রিপ্লাই দিব? ভাইয়া আগেরটা ঘর হবে না কেন? কারণ ঘ, অ, অ আসতেছে, আমাদের ও প্রয়োজন, ও, নো ও দি, নো ও দি। ওকে, জাহিদুল ইসলাম, সবার কমেন্ট পড়লে পড়াবো কিভাবে বলো?
সবার কমেন্ট পড়লে পড়াবো কিভাবে বলো? ভাইয়া লাইভটা কিভাবে শেয়ার করবো? শেয়ার বাটনে ক্লিক করো, শেয়ার হয়ে যাবে। ওকে, নিচের কোনটি স্বরে অ এর সংবৃত্ত উদাহরণ? সংবৃত্ত মানে স্বরে অ স্বরে অর মতো উচ্চারণ হয়েছে। গয়না অ হয়ে গেছে, অভিধান ও হয়ে গেছে, অকাল এটা হইতে পারে, জঞ্জাল সেটা উচ্চারণ হবে কি অভিধান। দেখো সংবৃত্ত মানে হলো ও এর মতো উচ্চারণ হচ্ছে। সংবৃত্ত মানে কি ও এর মতো উচ্চারণ হচ্ছে। গয়না গ অ উচ্চারণ হচ্ছে, খেয়াল করো গ অ উচ্চারণ হচ্ছে। অভিধান এটা উচ্চারণ করো অভিধান। এরপর কি আছে অকাল, ওকাল বলি না কিন্তু আমরা বলি অকাল। এরপর হলো জঞ্জাল জ অ জঞ্জাল। ঠিক আছে, বুঝতে পারছো? সাথে সাথে উচ্চারণ করবা, সাথে সাথে ভাইয়া আমার আমার নাম ইফতাত। হ্যাঁ ইফতাত, দেখতে পাচ্ছি তোমাকে। ভাইয়া বলে দিলে একটু ভালো হতো। ওকে, অনেকগুলো কমেন্ট আসতেছে তো দেখা যাচ্ছে না। নিচের কোন শব্দে এ শব্দটির উচ্চারণ স্বাভাবিক? এ, খেয়াল করো এ এর উচ্চারণ আছে। এ এর উচ্চারণ আছে কোথায় স্বাভাবিকভাবে? আমরা একটু খেয়াল করি। কে এক, এক, কোন, বেলা, এটা মনে হয় এক কেক হবে, কে এ, দেখছো কে এক কেক, কেক। ওকে ভাই, এই স্লাইডগুলো কোথায় পাবো? এই স্লাইডগুলো তোমরা আমাদের বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি কোর্সগুলো আছে ওইখানে পেয়ে যাবা, ফ্রি কোর্সের ভিতরে পেয়ে যাবা। ঠিক আছে, কেক। খেয়াল করো, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। এ এর বিবৃত উচ্চারণ কোনটি? এ এর বিবৃত মানে এ উচ্চারণ হবে। এ বেলা, খেলা, বেলা, বে এ। খেয়াল করছো বেলা উচ্চারণটা এরকম হয়, বেলা, বেলা, বা হইলো খেলা, খেলা। ঠিক আছে, বেলা, খেলা এভাবে উচ্চারণ হয়। কে এক, কে এ, এ একটি, মেয়ে এ উচ্চারণ হচ্ছে। ওকে, দেখতেছো আমি কিন্তু প্রুফ করে করে দেখাই দিচ্ছি কেন এটাই উত্তর হচ্ছে। ওকে, আজকে স্লাইড দেয়া হবে? হ্যাঁ স্লাইড দেয়া হবে ভাইয়া, স্লাইড দেয়া হবে। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। ইও এর উচ্চারণ কয় রকমের হয়? ইও এর উচ্চারণ 3 রকমের হয়, নিও, ইও, ইও। ওকে, প্লিজ রিপ্লাই দেন, গুড বয়। কি বলতেছো, কি বলতে চাও বলো? ভাইয়া তোমার কথা বলা দেখে আমি হাসতে হাসতে শেষ, হাসতে হাসতে পড়াও শেষ করে দিও। ঠিক আছে, ওকে। এরপরে ষষ্ঠী এর সঠিক উচ্চারণ কোনটা? দেখো ষষ্ঠী, 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 খেয়াল করো ষষ্ঠী এর সঠিক উচ্চারণ কোনটা? ষষ্ঠী, এই যে দেখছো ষষ্ঠী, এরকম উচ্চারণ আসবে তোমাদের। ভাইয়া সংবৃত আর বিবৃত কি? সংবৃত মানে হলো যেভাবে আছে ওইভাবে উচ্চারণ হবে, বিবৃত মানে হলো বিকৃত করে উচ্চারণ হবে। ওকে, ষষ্ঠী এরকম উচ্চারণ আসবে পরীক্ষায়। এরপরে পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটা? এটা আসবেই, এটা আমার পরীক্ষা সময় আসছিল, তোমাদেরও আসবে। পরিযোগ ইচ্ছা, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। ঠিক আছে, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। ওকে, পরেরটা যাচ্ছি। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির বরকম দরকার না বলছি, নিপি পাবে বদাফারছি ওগুলো হলো। আচ্ছা, গবাক্ষ, শিওর গবাক্ষ একটা ছন্দ ছিল, মেবি গবাক্ষে বসে আলুনি খিচুড়ি রান্নার, হ্যাঁ এরকম একটা ছিল কি একটা তোমার ছন্দ ছিল, যেমন বিভুই আকারা আধোয়া চাল, মানে কি জানি একটা ছিল, আমি ভুলে গেছি। রুহি ভাইয়া কমেন্টে রিপ্লাই দেন না, কি রিপ্লাই দিব বলো? রুহি, লাইভটা শেয়ার করা যায় না কেন? আমি তো বলতে পারতেছি না কেন শেয়ার করা যাচ্ছে না। ওকে, এটা হলো গবাক্ষ। নিচের কোনটি? আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই, দেখো এই যে নিপাতনে সিদ্ধ, এগুলা এমন এমন শব্দ যে শব্দ তুমি জীবনে শুনোই নাই। এখানে দেখো মনীষা শুনছো,
ষোড়শ শুনছো পরীক্ষা, গবাক্ষ কখনো শোনা নেই, এই ক্যাটাগরি কোশ্চেনে এইটাই অ্যান্সার হবে, গবাক্ষ। ওকে, নিপাতনে সিদ্ধ মানে হলো, নিপাতনে সিদ্ধ মানে হলো যেটা একটু ব্যতিক্রম, যেটা ভাইয়া নিপাতনে সিদ্ধ মানে কি, নিপাতনে সিদ্ধ মানে হলো যেই সন্ধি ব্যতিক্রম ভাবে উচ্চারিত হয়, ব্যতিক্রম মানে এটাকে তুমি কোনো নিয়মের আওতায় ফেলতে পারবা না। নিপাতনে সিদ্ধ মানে হলো এটাকে তুমি কোনো নিয়মের আওতায় ফেলতে পারবা না, এটা যেমন তেমন ভাবে চলবে, যেমন তেমন ভাবেই হবে, ঠিক আছে। ওকে, পরেরটা চলে যাচ্ছে, নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? তার মানে কি দেখো, নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটা, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। তার মানে কি, তার মানে যাকে নিম পাতা দিয়ে সিদ্ধ করছো সে কোনো নিয়ম মানে না, এটা মনে রাখবা, যাকে নিম পাতা দিয়ে সিদ্ধ করছি সে কোনো নিয়ম মানে না, যে কোনো নিয়ম মানে না তাকে বলবো নিপাতনে সিদ্ধ, এবং গবাক্ষ হয় নিপাতনে সিদ্ধ। খেয়াল করো কোশ্চেনটা, যে কোনো নিয়ম মানে না, যে কোনো নিয়ম মানে না তাকে বলি নিপাতনে সিদ্ধ, ঠিক আছে। নিম পাতা দিয়ে যাকে সিদ্ধ করি সে কোনো নিয়ম মানে না, এটাতে মনে রাখো, নিম পাতা দিয়ে যাকে সিদ্ধ করি সে কোনো নিয়ম মানে না, তাকে আমরা বলি কি নিপাতনে সিদ্ধ। ওকে, মনে রাখবা, নিম পাতা দিয়ে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, সে কোনো নিয়ম মানে না। পরেরটা চলে যাচ্ছি, শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, একটা শুভ ইচ্ছা আছে আমার, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, ঠিক আছে। সাদিয়া আন্নি, সাদিয়া আন্নি দেখতে পাচ্ছি ভাইয়া, সাদিয়া আন্নি, সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কিভাবে হয়? সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, বফলা, জফলা, মফলা, রফলা, টফলা, এটাই তো 7টা। ভাইয়া রাইডিং পার্টে সাজেশনটা দেন প্লিজ ভাইয়া, এখন বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, এখন কিভাবে রাইডিং পার্টে সাজেশন দিব? ব্যাকরণটা পড়াইতে দাও আগে, তারপর না রাইডিং পার্টে সাজেশন দেই, আগে ব্যাকরণটা পড়াইতে দাও। ওকে, অকারের পর ইকার যুক্ত হলে উভয়ে মিলে কোনটাই উচ্চারিত হয়? দেখো, অকারের পর ইকার, অকার ভাই শুভেচ্ছা, শুভেচ্ছা, অকারের পরে ইকার হইছে, উচ্চারণ করো শুভেচ্ছা, শুভেচ্ছা, সু, শুভে এ আছে, ইচ্ছা আছে, শুভেচ্ছা। ওকে, আচ্ছা, ওকে, অকার কিংবা আকার, আকারের পর উকার কিংবা উকার থাকলে কি হবে? ওকার হবে, এটা মনে রাখো, ঠিক আছে, এটা মনে রাখো, হানিফ স্যারের মতো। আচ্ছা ঠিক আছে মারুফ, অকারের পর ওকার, আকারের পর উকার বা উকার থাকলে সেটা ওকারের মতো উচ্চারণ হবে, কার মতো উচ্চারণ হবে? ওকারের মতো উচ্চারণ হবে, ঠিক আছে। ভাইয়া আমাকে কি দেখতে পান? জামিল, দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি বাড়িতে আসছি কিন্তু কায়েব ভাইয়ের নাম শুনে ক্লাস করতে চলে আসছি। ওকে, সেই অন্তর্দাস ভাই, স্যার আমাদের বলার সুযোগ দেন, তোমরা তো বলতেছো না, তোমরা তো বলতেইছো না। আচ্ছা, শীতার্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলো? শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলো দেখি? শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলো? শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? শীতার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে শীত যোগ ঋত, শীত আর্ত, শীত যোগ ঋত, শীত আর্ত। ওকে, মারিয়াম বলতেছে ভাইয়া আমার নাম নেন, তার মানে অ্যাকর্ডিং টু মারিয়াম পরীক্ষার ভিতরে আসবে মারিয়াম এর সন্ধি বিচ্ছেদ কি?
ওকে, কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? বলো বলো বলো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেই। নিপাতনে সিদ্ধ মানে কি? নিম পাতা দিয়ে সিদ্ধ করছি ওকে, ঠিক আছে? আজকে আমি তাকে কি করছি? নিম পাতা দিয়ে সিদ্ধ করছি। এখন দেখো তো নিম পাতা দিয়ে সিদ্ধ এখানের কোনটা, বলো দেখি। খাদিজা, দেখতে পাচ্ছি তো ভাইয়া, আপনি কি আমাকে দেখতে পান না? এখন আমি সবাইকে যদি দেখতে যাই পড়ানো আর হবে না, বুঝছো? আমি যদি সবাইকে দেখতে যাই পরে কেউ আমাকে দেখতে পারবে না। আচ্ছা, এটা হবে গোষ্পদ। গোষ্পদ মানে কি জানো? গোষ্পদ কেউ জানো? আমিও ভুলে গেছি। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, মনে রাখবে এটা হবে কি? একাদশ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো একাদশ, বুঝছো? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কি? একাদশ। আরে নিপাতন কি? নিপাতন মানে হলো যে সন্ধি কোনো নিয়ম মানে না। ভাই আজকে কয়টা এমসিকিউ করাবেন? আজকে 70টা এমসিকিউ পড়াবো, 70টা এমসিকিউ পড়াবো। দেখো, নিপাতনে সিদ্ধ মানে হলো যে কোনো নিয়ম মানে না। এখানে দেখো নিয়ম মানছে নি যোগ রোগ নিরোগ, পু যোগ কার পুরস্কার, মনোযোগ যোগ মনোযোগ, 1 যোগ 10 একাদশ। এটা কোনো নিয়ম মানতেছে না, এটা এমনিতেই হয়, ঠিক আছে? পরে কোশ্চেনে চলে যাচ্ছি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। নিপাতনে সিদ্ধ, এটা 3 স্টার। আমি আবারও বলতেছি, নিপাতনে সিদ্ধ মানে হলো যে কোনো নিয়ম মানে না। নিপাতনে সিদ্ধ মানে কি? যে কোনো নিয়ম মানে না। ওকে, কেন হলো? কারণ সে কোনো নিয়ম মানে না। নিপাতনে সিদ্ধ মানে কি? সে কোনো নিয়ম মানে না। ওকে ভাইয়া, আজকের ক্লাসটা তো লিমন ভাইয়ার নেওয়ার কথা ছিল, লিমন ভাইয়ার ট্যুরে গেছে এজন্য আমি নিচ্ছি। লিমন ভাইয়া ঘুরতে গেছে এজন্য আমি নিচ্ছি। ওকে, লিমন ভাইয়া ঘুরতে গেছে। আলভি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? কুল, বৃহস্পতি, একাদশ আর বৃহস্পতি, একাদশ আর বৃহস্পতি, বুঝছো? একাদশ আর বৃহস্পতি মনে রাখো। ব্যঞ্জন সন্ধি আমরা একটু আগে 2টা পাইলাম। স্যার কেন রুলস মানে না? কারণ এমনিতেই রুলস মানে না, কারণ নিপাতনে সিদ্ধ যেগুলো আছে সেগুলোকে কোনো মানে নিয়মের আওতায় ফেলা সম্ভব না, এই জন্য তাকে নিপাতনে সিদ্ধ বলা হয়েছে। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। ধ্বনির অর্থপূর্ণ মিলনকে কি বলে? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি? শব্দ। কারণ আমি বলছি অনেকগুলা অনেকগুলা ধ্বনি যদি একসাথে যুক্ত হয় তাহলে বড় একটা শব্দ হবে। কি হবে? শব্দ হবে। অনেকগুলো ধ্বনি একসাথে হয়ে শব্দ হয়। আলভি, খালি ক্লাসের ভিতরে তোমাদের নাম নেই, বলো তোমরা যেটা বলবা, তাহলে আমি এখন তোমাদের সবার খালি নাম নেই। হ্যাঁ, সবার নাম নেই, খালি পড়ানো লাগবে না তো। ওকে, সবার নাম নেই, জাস্ট। নিপাতনে সিদ্ধ আমাদের বইয়ে তো নাই, বৃত্তি পরীক্ষায় ইটস নট নেসেসারি, তোমার বই থেকেই সব আসবে। ওকে, বৃত্তি পরীক্ষায় ইটস নট নেসেসারি, তোমার বই থেকেই সব আসবে, ঠিক আছে? পরেরটা চলে যাচ্ছি। শব্দের প্রাণ কি? শব্দের প্রাণ হলো অর্থ। একটা শব্দ, হ্যাঁ, যেমন আমি যদি বলি শব্দের প্রাণ কি? শব্দের প্রাণ হলো অর্থ। যেমন হইল মানুষ আকাশে উড়ে,
এখন এই এটার কি কোনো অর্থ আছে? এটা কি কোনো অর্থ আছে? মানুষ আকাশে উড়ে, তার মানে কি যে বলছে সে পাগল। ঠিক আছে, যে বলছে সে কি, সে হলো পাগল। ওকে, তার মানে আমরা বুঝতেছি শব্দ হইতে হইলে সেটার অ্যাকুরেট অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। ঠিক আছে, পরে কোশ্চেনে যাচ্ছি। শব্দের প্রাণ কোনটি? আমরা জানি শব্দের প্রাণ হলো অর্থ। পরে কোশ্চেনে যাচ্ছি। ইনি, ইনি স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? ইনি, লাস্টে ইনি যুক্ত হইছে। জেলেনি, চাকরানি, বাঙালিনি, ডাক্তারনি। ইনি, জেলেনি নাকি বাঙালিনি? ইনি, ইনি যুক্ত হইছে লাস্টে কোনটা? খেয়াল করো, খেয়াল করো। জেলেনি, এনি উচ্চারণ হচ্ছে, জেল এনি, এনি উচ্চারণ হচ্ছে লাস্টে। চাকরানি, চাকরানি, আনি উচ্চারণ হচ্ছে লাস্টে, আনি। কাঙালিনি, 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 ডাক্তারনি, 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 আরনি উচ্চারণ হচ্ছে। খেয়াল করছো কেন এটা হইলো? ইনি, কাঙালিনি, ইনি উচ্চারণ হচ্ছে, লাস্টে কোনটা উচ্চারণ হচ্ছে? এটা হলো মেইন ফ্যাক্ট, কাঙালিনি। ওকে, ওকে, বুঝতে পারছো? আচ্ছা, পরটা যাচ্ছি। ইনি প্রত্যয় যোগে গঠিত লিঙ্গান্তর কোনটি? লিঙ্গান্তর দেখো, কাঙালিনি, মাথায় রেখো, একটু আগে পড়লাম আমরা, কাঙালিনি। ওকে, কাঙালিনি। পরটা যাচ্ছি। অনাথ শব্দের স্ত্রীবাচক কোনটি? অনাথ শব্দের স্ত্রীবাচক অনাথিনী, অনাথিনী। অনাথ ছেলেদেরকে বলা হয়, অনাথিনী মেয়েদেরকে বলা হয়, অনাথিনী। ওকে, ভাইয়া আনন্দ পাঠ থেকে একটা কোশ্চেন আসবে, এইটা ভাইয়া রবে আমাদের জন্য, রবে আমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য থাকবে এটা। আনন্দ পাঠের আলাদা ক্লাস আছে ভাইয়া। ওকে, আনন্দ পাঠের আলাদা ক্লাস আছে। এরপরে যাচ্ছি। ইনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বলো এটা কোনটা হবে? ইনি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? এটা কোনটা হবে আমাকে বলো তো, বলো। ইনি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা? শব্দ কোনটি? এটা কোনটা? বলে ফেলো, ইনি প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটা হবে? বলো কোনটা হবে? হ্যাঁ, 42-এর 3 নাম্বারটা হবে, বাঘিনী হবে। 42-এর 3 হবে বাঘিনী, বাঘিনী। তোমাদের বলার সুযোগ দিলে তোমরা দিন পার করে দিচ্ছ, তাড়াতাড়ি বলতে হবে, এত আস্তে আস্তে বললে হবে না। ইউ হ্যাভ টু গো ফাস্ট, বন্দুকের গুলির মতো তাড়াতাড়ি বলতে হবে। এরপরে নিচের কোন শব্দে ইনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়? ইনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়, বলো। ইনি প্রত্যয় যোগে গঠিত শব্দ গঠিত হয় কোথায়? বলো। চাকরানি, গোয়ালিনী, কামারিনী, নাকি হলো আধুনিকা? কোনটা হবে? ইয়া, বি নাম্বারটা, গোয়ালিনী, ইনি। পরেরটা যাচ্ছি। সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত শব্দ কোনটির মাধ্যমে ব্যবহৃত করা হয়? 7, এটা হবে প্যাট কাটা মধিনস্য, প্যাট কাটা মধিনস্য। এটা বোঝানোর কিছু নাই, তাই এটা ডিরেক্ট বলে দিচ্ছি, প্যাট কাটা মধিনস্য। ওকে, প্যাট কাটা মধিনস্য। পরেরটায় যাচ্ছি। ঠাঠা রোদে ঘুরে বেরিয়েও না, এখানে ধন্যাত্মক শব্দটি কি প্রকাশ করেছে? এখানে ঠাঠা,
এই কথাটা কি প্রকাশ করছে বলো তো আমাকে? এখানে ঠা ঠা এটা কি প্রকাশ করছে আমাকে বলো। এখানে ঠা ঠা কি প্রকাশ করছে? অনুভূতির কাল্পনিক অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, নাকি মানুষের ধ্বনির অনুকৃতি? কিসের ধ্বনির অনুকৃতি বলো? ভাইয়া রচনা কোথা থেকে আসবে? রচনা বইয়ের ভিতর থেকেই আসবে। রচনা বইয়ের ভিতর থেকেই আসবে। বসুন্ধরা, বুঝতে পারছো? আচ্ছা, এটা হবে কি অনুভূতি। ঠা ঠা মানে সে অনেক গরম ফিল করতেছে, এজন্য বলছে ঠা ঠা। ওকে, সে অনেক গরম ফিল করতেছে এজন্য বলছে কি, এজন্য বলছে ঠা ঠা। এরপরে হাতটা ব্যথায় টন টন করছে, এখানে টন টন কি বোঝাইছে? এখানে টন টন জোর দেওয়া, অনুকার অর্থে বোঝাইছে। অনুকার, হাতটা ব্যথায় টন টন করছে, আমরা বলি না, এটা হলো অনুকার। একজন বারবার প্রশ্ন করতেছে বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি, বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি, বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি, 100 বার একই প্রশ্ন করছে ক্লাসে কনসেন্ট্রেট না করে। আমি বলছি বৃহস্পতি নিপাতনে সিদ্ধ, এটার কোনো আলাদা সন্ধি বিচ্ছেদ হয় না। অনুকার কি? আচ্ছা, অনুকার বলতে বোঝাচ্ছে তোমার আবেগ অনুভূতি প্রকাশ করতেছো, আবেগ, ঠিক আছে, ভালো লাগা খারাপ লাগা এগুলা প্রকাশ করতেছো। অনুকার মানে হলো তোমার আদেশ অনুরোধ নিষেধ এগুলা প্রকাশ করতেছো, ঠিক আছে? ভাইয়া কয়েকটা অনুচ্ছেদ বলে দেন পরীক্ষায় কমন আসার জন্য। আচ্ছা, কয়েকটা অনুচ্ছেদ যদি আমি বলে দেই, যেমন হলো শীতের সকাল, তারপর হলো তোমার স্কুল লাইব্রেরি, তারপর মনে করো আর কি কি আছে, তারপর হলো দর্শনীয় স্থান, জাদুঘর, তারপর হলো তোমার প্রিয় বই, জুলাই অভ্যুত্থান, এগুলাই আসতে পারে, ঠিক আছে? ওকে, পরে কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি দ্বিরুক্ত শব্দ? দ্বিরুক্ত শব্দ মানে কি জানো? দুইবার উচ্চারিত হয়। দ্বিরুক্ত শব্দ মানে হইলো দুইবার উচ্চারিত হইছে। নিচের কোন দ্বিরুক্তি শব্দটি অনুভূতি কাল্পনিক দ্বিরুক্তি? কাল্পনিক দ্বিরুক্তি চো চো, ঠিক আছে, চো চো। ওকে ভাইয়া, ক্লাস 9-এ আপনি কি সাবজেক্টে ক্লাস নিবেন? ক্লাস 9-এ আমি তোমাদের বিজিএস ক্লাস নিব। ক্লাস 9-এ আমি ইনশাল্লাহ তোমাদের বিজিএস ক্লাস নিব, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কয়েকটা ক্লাস নিব, বেশি না, কয়েকটা ক্লাস নিব, ঠিক আছে? বিজিএস। ওকে, অনুভূতি কাল্পনিক অনুকৃত কোনটি? অনুভূতি প্রকাশ করছে কোনটা? অনুভূতি প্রকাশ করছে দেখো ঝিকিমিকি। দেখো ঝিকিমিকি তারারা আকাশে জল জল করে, ঝিকিমিকি তারারা আকাশে জল, এটা কি অনুভূতি না এক ধরনের? গুনগুন এটা আওয়াজ, কুহু কুহু আওয়াজ, মরমর আওয়াজ, ঝিকিমিকি এটা অনুভূতি। ঝিকিমিকি আমার অনুভূতি, আমি দেখতেছি ঝিকমিক করতেছে তারা। ওকে, এরপরে ঝমঝম করে বৃষ্টি নামলো, এখানে ঝমঝম এটা কি? এটা হইলো তোমার বস্তুর ধ্বনি, বৃষ্টির ধ্বনি ঝমঝম করে পড়তেছে। ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি পড়ে না? ঝমঝম করে বৃষ্টি পড়ে না বলো? ঠিক আছে, আচ্ছা। ওকে, এরপরে 50 নম্বরে চলে আসে, আর 20টা আছে আমাদের। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? একাধিক শব্দের সমন্বয়ে ধারাবাহিকতায় বাক্য তৈরি হয়।
কে তৈরি হয়? বাক্য তৈরি হয়। ওকে, রচনা কয়টা আসবে? রচনা মনে হয় তোমাদের 4টা দিবে পরীক্ষা, 4টা থেকে মনে হয় একটার অ্যান্সার করতে হবে। 4টা দিবে, হোপফুলি 4টা দিবে, ঠিক আছে, হোপফুলি 4টা দিবে। এরপরে সাধারণত কোন কোন পদে বাক্য তৈরি হয়? দেখো, বাক্য তৈরি করার জন্য কোন কোন পদ লাগে বলো তো আমাকে। 51 নম্বর প্রশ্ন, বলো বাক্য তৈরি করতে কোন কোন পদ প্রয়োজন আমাদের? বাক্য তৈরি করতে আমাদের কোন কোন পদ প্রয়োজন বলো, বলো। দুইটা দিবে রচনা, মানে আমি যখন দিছিলাম তখন আমার 4টা পরীক্ষা, 4টা রচনা আসছিল পরীক্ষায়। রচনাও বলে দিব কমন আসার জন্য, প্রশ্নটাই দিয়া দেই কমন আসার জন্য। হ্যাঁ, প্রশ্নটাই দিয়ে দিই। 4টা, কোন কোন স্কুলে 4টা দিবে, কোন কোন স্কুলে 3টা দিবে, কোন কোন স্কুলে 2টা দিবে। 2টা আর 3টা দেওয়ার পসিবিলিটি বেশি। ওকে, আচ্ছা, সো এটা হবে কর্তা কর্ম ক্রিয়া। কর্তা মানে যে কাজটা করতেছে, কর্ম যে কাজ, কি কাজ করা হচ্ছে, আর ক্রিয়া মানে যে কাজটা আলটিমেটলি করা হচ্ছে। আলটিমেটলি সবই কাজ। একটা হলো কে করতেছে, একটা হলো কি করতেছে, আর একটা হলো কিভাবে করতেছে। প্রশ্ন দেন তাহলে। না ফজলুল ভাইয়া, প্রশ্ন দেয়া যাবে না। প্রশ্ন দিলে স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি নষ্ট হবে। আমি চাই আমার স্টুডেন্টরা ভালোভাবে ফাইট করে পরীক্ষা দিক, জয়কে ছিনিয়ে নিয়ে আসুক। মানে যেই জিনিসটা এমনি এমনি যায় না, আমার স্টুডেন্টরা না ফজলুল স্যার ওইটা দিয়ে খুব একটা মজা পায় না, আমার স্টুডেন্টরা জয় ছিনিয়ে আনতে পছন্দ করে। ওকে, বুঝতে পারছো? সবাই বলতেছে দেন ভাইয়া, প্রবলেম নাই। কি মজা, প্রশ্নই দিয়া দেই, আর পড়া লাগবে না। সবাই বলতেছে জি ভাইয়া দিয়া দেন, জি ভাইয়া দিয়া দেন। আচ্ছা, তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা রচনা যদি আমি বলে দেই। প্রথমত হইল গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান। ঠিক আছে, আমি ক্লাসের পরে রচনা নিয়ে তোমাদেরকে ব্রিফ দিব, রচনা কিভাবে লিখতে হবে, কিভাবে ভালো মার্ক পাবা, গুরুত্বপূর্ণ কয়েকটা রচনাও বলে দিব ইনশাল্লাহ। সো আমাকে আগে এটা পড়াইতে দাও, আমি রচনা নিয়ে তোমাদেরকে ওভারঅল গাইডলাইন দিয়ে দিব কিভাবে রচনা লিখতে হয়। তারপর হলো রচনা লেখার মেজর ফ্যাক্টস গুলো কি কি, গুরুত্বপূর্ণ কয়েকটা রচনাও দিয়ে দিব। ঠিক আছে, ওকে ওকে, আগে আমাকে একটু পড়াইতে দাও। এরপরে কি আছে আমাদের? একটি আদর্শ বা সার্থক বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? একটা সার্থক বাক্য গঠনের জন্য আমাদেরকে 3টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। কর্তাকে, কর্মকে, ক্রিয়া কি? কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া। ঠিক আছে, আপনি তো নিজেই জানেন না প্রশ্ন কি। আমি যদি নাও জানি প্রশ্ন কি, তাও আমি যদি এখন ওভারঅল সাজেশন দেই, ওই সাজেশনের মধ্যে থেকে 90 মার্ক কমন আসবে তোমার পরীক্ষায়। কারণ আমি গত 4 থেকে 5 বছর ধরে পড়াচ্ছি, আমি জানি কোশ্চেন প্যাটার্ন কেমন হইতে পারে। তো তোমার অন্ধকারে তীর মেরো না যে ভাইয়া মনে হয় কিছুই জানে না, কিছু না জানে পড়াচ্ছে। আমি যদি নাও জানি যে প্রশ্ন কি কি থাকে, আমি ওভারঅল সাজেশন দিলেও ওখান থেকে 80 থেকে 90 মার্ক কমন আসবে ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স আছে। বুঝছো? বা যেহেতু তোমরা বললা ভাই আপনি নিজে জানা, তাই আমি সাজেশন দিব না, এবার নিজেরা পড়। ওকে, একটি সার্থক বাক্যের কয়টি অংশ থাকে? একটি সার্থক বাক্যের 2টা অংশ থাকে। একটা সার্থক বাক্যের 2টা অংশ থাকে। ঠিক আছে, একটা সার্থক বাক্যের 2টি অংশ থাকে। কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। এরপরে
বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়? তোমরা তো জানো বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটা তোমরা সবাই জানো না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ঠিক আছে, আচ্ছা ওয়েট, একটা সার্থক বাক্যের এটা তিনটা হবে, সরি এটা তিনটা হবে, দুইটা হবে না। এটা কে দিছে, এটা কে বানাইছে? তিনটা হবে, এরা ভুলে দিছে, বুঝছো, ভুলে দিছে। একটা সার্থক বাক্যের তিনটা অংশ থাকবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কি? শুনতে পারার ইচ্ছা। ঠিক আছে, আকাঙ্ক্ষা কি? যেমন আকাঙ্ক্ষা বলতে আমি কি বোঝাই? আমি ভাত, এখন আমি ভাত বইলা বসে আছি, আমি ভাত বইলা বসে আছি। এখন আমি ভাত কি রান্না করব, খাবো, দান করব, না কি করব? এই যে একটা শুনতে পারার ইচ্ছা, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। এটাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। ওকে। আসক্তি মানে হলো রিঅ্যারেঞ্জ। আসক্তি মানে কি? রিঅ্যারেঞ্জ। আসক্তি যেমন ভাত আমি খাই। এখন এইটা হবে? এটা তো হবে না, হবে কি? আমি ভাত খাই, এটা হলো আসক্তি। আর যোগ্যতা কি? মাছ আকাশে উড়ে। এই বাক্যের যোগ্যতাই নাই, এটা কোনো বাক্য হওয়ার যোগ্যতাই না। মাছ কোনোদিন আকাশে উঠতেই পারে না। তো আমি তোমাদেরকে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বুঝাই দিলাম। ঠিক আছে, আকাঙ্ক্ষা কি? শুনতে পারার ইচ্ছা। আসক্তি মানে হলো রিঅ্যারেঞ্জ। আর যোগ্যতা কি? ওই বাক্যটাই ইনভ্যালিড, ওই বাক্যটাই কি? ইনভ্যালিড। পরেরটায় যাচ্ছি, এটা হবে আসক্তি। অর্থসঙ্গতি রক্ষার জন্য সুবিন্যস্ত, দেখছো সুশৃঙ্খল পদবিন্যাস মানে রিঅ্যারেঞ্জ, এটা হলো আসক্তি। ওকে, এরপরে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত বা ভাগগত মিলবন্ধনের নাম কি? যোগ্যতা। তার মানে যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে ভাইয়া, বাংলা সেকেন্ড পেপার কি আরো ক্লাস হবে? না, আর ক্লাস হবে না। ওকে, এরপরেরটায় যাচ্ছি। বাবা বাজার থেকে ইলিশ এনেছে। ঠিক আছে, এটি যথাযথ বাক্য না হওয়ার কোন গুণের অভাব রয়েছে বলো? এখানে মেইন কাহিনী কি? বাবা বাজার থেকে ইলিশ এনেছে, এখানে নাই হলো আসক্তি। বাবা ইলিশ এনেছে বাজার থেকে, বাবা ইলিশ এনেছে বাজার থেকে। ওকে, বাবা ইলিশ এনেছে বাজার থেকে হবে, এখানে আসক্তি নাই। কি নাই? বাবা বাজার থেকে ইলিশ এনেছে, এর থেকে বেশি বাবা ইলিশ এনেছে বাজার থেকে। বাবা ইলিশ এনেছে বাজার থেকে। আমরা যদি এটা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, বাবা ইলিশ এনেছে বাজার থেকে। ওকে, 54 নাম্বারটা কি হয়েছে? ও, এটা আসক্তি হয় দিয়ে দিছে। কি রে ভাই, এটা আসক্তি না, এটা আসক্তি হবে। এটা সি নাম্বারটা হবে। হ্যাঁ ফাহিম, থ্যাংক ইউ বোঝাই দেওয়ার জন্য ভাইয়া। ওটা আসক্তি হবে, সরি ভাইয়া। ওকে, আচ্ছা চলো পরেরটায় যাই। এটা তো কমপ্লিট করলাম। 57, গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। ঠিক আছে, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। জটিল বাক্যের অপর নাম কি? জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র বাক্য। জটিল বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্য। ওকে, এরপরে হৃদরোগ কি? হৃদয় আবেগ, হৃদয় আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? হৃদয়ের আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? বিস্ময় সূচক চিহ্ন।
হৃদয়ের আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? বিস্ময় সূচক চিহ্ন। কারণ বিস্ময় সূচক চিহ্ন দিয়ে কি আমরা কি বলি? আমরা আমাদের তোমার অনুভূতি প্রকাশ করি বিস্ময় সূচক চিহ্ন দিয়ে। এরপরে এই বিরাম চিহ্নটিকে কি বলে? এটাকে বলা হয় সেমিক্লোন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেমিক্লোন। কি বলা হয়? সেমিকোলন। সেমিকোলন। পরেরটায় যাচ্ছি। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বসে কমা। আমি সবগুলো টপিক পড়ানোর পরে তোমাদেরকে চিঠি লেখার নিয়ম বলে দিব, দরখাস্ত লেখার নিয়ম বলে দিব, রচনা গুরুত্বপূর্ণগুলা বলে দিব, রচনা লেখার নিয়মও বলে দিব। ওকে, জাস্ট এগুলা পড়াইতে দাও, বাকি সবকিছু ভাইয়া প্রোভাইড করে দিচ্ছি। ওকে, বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কতটি? বাক্যের শেষে ব্যবহৃত হয় কয়টা? তোমার প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি চিহ্ন, তারপর হলো বিস্ময়সূচক চিহ্ন, এই তো। আরেকটা কি আছে? উদ্ধরণ চিহ্ন, সরি উদ্ধরণ চিহ্ন। ঠিক আছে, উদ্ধরণ চিহ্ন বাক্যের শেষে বসে। পরেরটায় যাচ্ছি। বাক্যের সম্বোধনের জন্য জ্যোতি চিহ্ন কি? সম্বোধন এর জন্য আমরা কমা ব্যবহার করি। সম্বোধনের জন্য কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। ঠিক আছে, ওকে। এরপরে উদ্ধরণ চিহ্নের আগে কোনটি বসে? উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে। মনে রাখবা, উদ্ধরণ চিহ্নের আগে কি বসে? কমা বসে। ঠিক আছে, ওকে। পরেরটায় যাচ্ছি। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হলো তোমার কুটির। তৎসম মানে হলো কুটির। ঠিক আছে, কুটির হলো তৎসম শব্দ। এরপরে জানুয়ারি বানানে হর্ষই কার হবার কারণ কি? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানুয়ারি মাসে কেন দীর্ঘইকার হইল না, কেন হ্রস্বইকার হইল? কারণ এটা অতৎসম শব্দ বলে। জানুয়ারি মাস এটা একটা অতৎসম শব্দ বলে। জানুয়ারি মাস কি একটা উদ্ধরণ চিহ্ন কোনটা? উদ্ধরণ চিহ্ন হইল এই যে এইটা, এই যে এইটা উদ্ধরণ চিহ্ন হইল এইটা। ওকে, এইটা হলো উদ্ধরণ চিহ্ন। এরপরে তৎসম মানে হলো প্রাচীন। তৎসম মানে কি? প্রাচীন। এরপরে নিচের কোন বানানটি সঠিক? জানুয়ারি বানানের হ্রস্বইকার। এটা মানে আমার ইরাকি বানান ঠিক আছে। হ্যাঁ, দেখো, লাইব্রেরি বানানের হ্রস্বইকার, তুর্কি বানানের হ্রস্বইকার, জানুয়ারি বানানের হ্রস্বইকার, ইরাকি বানানের হ্রস্বইকার। ইরাকি, ইরাকি। ওকে, একজন বলতেছে বানানে শিওর ধরা খাবো। বানান বেশি বেশি করে রিভিশন করো, প্র্যাকটিস করো। ধরা খাবা না। কেন ধরা খাবা? ধরা খাবা না, ধরা খাবা না। ওকে, এরপরে অভিধান মানে কি? অভিধান মানে হলো শুদ্ধতার প্রতীক। অভিধান মানে কি? অভিধান মানে হলো শুদ্ধতার প্রতীক নাকি অন্য কিছু? বলো তো, অভিধান মানে কি? আমার তো মনে হচ্ছে না অভিধান মানে কি। অভিধান মানে কি বলো? অভিধান মানে হইল শুদ্ধতার প্রতীক। ওকে, 69 নম্বর। অভিধানের অপর নাম কি? অভিধানের অপর নাম হলো শব্দকোষ। অভিধানের অপর নাম কি? শব্দকোষ। ওকে, লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান। পৃথিবীর সব উন্নত ভাষারই কি আছে? পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান আছে বা শব্দকোষ আছে। মানে পৃথিবীর প্রতিটা কান্ট্রিতে ডিকশনারি আছে। পৃথিবীর প্রতিটা কান্ট্রিতে কি আছে? ডিকশনারি আছে। সো ডিকশনারিকে বলা হয় অভিধান। ডিকশনারিকে কি বলা হয়? অভিধান বলা হয়। আচ্ছা, লেট মি চেক, আমাকে একটু সময় দাও তো। তোমার অভিধান মানে কি আমি একটু দেখি।
লেট মি চেক অভিধান মানে কি? আমি চেক করতেছি, দাঁড়াও। অভিধান মানে কি? অভিধান মানে হবে, দুইটাই হবে। অভিধান মানে শব্দের ভান্ডার হবে, শুদ্ধতার প্রতীকও হবে। এখানে দুইটাই রাইট অ্যান্সার, এখানে দুইটাই রাইট অ্যান্সার। আমি মাত্র বাংলা একাডেমির বইটা বের করলাম, দুইটাই রাইট অ্যান্সার। অভিধান শব্দের ভান্ডার হবে, শুদ্ধতার প্রতীকও হবে, দুইটাই হবে রাইট। ওকে ভাইয়া, এগুলা কি বইয়ের উদাহরণ দিয়ে আসবে? হ্যাঁ, এগুলা বইয়ের উদাহরণ দিয়ে আসবে। ওকে, আচ্ছা, সো এটা হবে কি? আচ্ছা, এবার চলো তোমাদেরকে আমি চলো চলো অনুচ্ছেদ, তাই না? চলো কিছু সাজেশন প্রোভাইড করি। অনুচ্ছেদ, অনুচ্ছেদ 1 জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব। 2 তোমার স্কুল লাইব্রেরি, তোমার স্কুল লাইব্রেরি। 3 শীতের সকাল। 4 তোমার আর কি আছে? শীতের পিঠা। 5 নবান্ন উৎসব। ওকে, আর কি কি আছে? ছয় এগুলাই আই গেস, আসলে এগুলাই। ও বিজয় দিবস, বিজয় দিবস। ও মাই গড, আমি ভুলে কিভাবে গেলাম? বিজয় দিবস। দেখো তো ভাইয়া, অনুচ্ছেদ নাই। আহারে, কি করলাম তাহলে? অনুচ্ছেদ নাই। আহা, আবার লিখি, সমস্যা নাই, কি আর করার আছে, আবার লিখি। আচ্ছা চলো রচনা, রচনা চলো রচনা। রচনা তো আছে, তাই না? রচনা তো আছে, রচনা আছে, রচনা, রচনা আছে। বলো রচনা আছে নাকি? আবার কেউ বললো না ভাইয়া রচনাও নাই। হ্যাঁ, কমেন্ট দেখছি এবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আমি তোমাদের সিলেবাসটা দেখি নাই, আমাকে বলো। ওকে, রচনা আছে না? হ্যাঁ আছে। ভাইয়া আমরা বলছি, দেখতে পাচ্ছ না যে অনুচ্ছেদ নাই? হ্যাঁ দেখতে পাইছি, দেখতে পাইছি। ওকে, তো চলো এবার রচনা দিই। রচনা ও জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব। 2 দৈনন্দিন জীবনে বিজ্ঞান। মাস্ট, এটা এটা একদম পড়া ফরজ। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 3 এখানেও শীতের সকাল, এগুলো কমন। শীতের সকাল বা শীতকাল। বিজয় দিবস। অধ্যাবসায়, অধ্যবসায়। এরপরে আর কি আছে 5 নম্বরে?
ওকে, অধ্যবসায় দিছি। ওকে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনে বিজ্ঞান, এগুলা সেম কথা। হ্যাঁ, এরপরে আছে শ্রমের মর্যাদা, 7 নম্বর পিতামাতার প্রতি কর্তব্য, বিজয় দিবস দিছি। আর কি কি আছে? আর কোনটা আছে? এগুলো পড়লে কি, বইয়ের গুলা পড়ার পর এগুলা পড়লেই কমন পাবা ইনশাল্লাহ। বইয়ের গুলা পড়ার পর এগুলা পড়লে অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। দেশপ্রেম, হ্যাঁ দেশপ্রেম। নয়, আমি 10টা দিব, আশা করি এই 10টার মধ্যে থেকেই চলে আসবে। আর কোনটা আছে? স্বদেশপ্রেম দিছি। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য দিব এটা। ষড়ঋতু মনে হয় না আসবে। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, আচ্ছা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। আর লাস্ট ওয়ান, সর্বশেষ কি? সময়ের মূল্য। ইয়াপ, সময়ের মূল্য। এই 10টার মধ্যে থেকে আই গেস চলে আসবে রচনা ইনশাল্লাহ। রচনা এই 10টার মধ্যে থেকে আশা করি চলে আসবে। ঠিক আছে, রচনা আশা করি বইয়ের গুলা পড়বা, বইয়ের গুলা পড়ার পরে এগুলো একটু দেখে যাও, আশা করি বইয়ের ভিতর থেকে চলে আসবে। ওকে ভাইয়া, আপনার নাম কি? আমার নাম কাইফ। ঠিক আছে, গরু রচনা, ওয়াও, গরু রচনা। ভূমিকম্প আসতে পারে, বলা যায় না। আচ্ছা, চলো এবার ভালো করার টিপস দেই, কিভাবে ভালো করবা, কিভাবে ভালো করবা। ওকে, কিভাবে ভালো করবা, এবার তোমাদেরকে কিছু টিপস দেই, শুনো। অনেক লেখালেখি করছি, অনেক পড়াশোনা করছি, এবার তোমাদেরকে বলি। সবাই ভালোভাবে খেয়াল করো, হ্যাঁ। তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রথম কনসার্ন হলো পুরা সব লেখা কমপ্লিট করে আসবো, 1 মার্কও ছেড়ে আসবো না। প্রথম কনসার্ন, 1 মার্কও ছেড়ে আসবো না। প্রশ্ন পাওয়ার পরে আগে যেগুলা পারি সেগুলো অ্যান্সার করব। প্রশ্ন পাওয়ার পরে আগে যেগুলো পারি সেগুলো অ্যান্সার করব। ঠিক আছে, প্রশ্ন পাওয়ার পরে যেগুলো পারো আগে সেগুলো অ্যান্সার করবা। অ্যান্সার করার পর দেখবা কি কি বাকি আছে, এবার যেগুলো বাকি আছে ওইগুলো অ্যান্সার করবা। আমি আবারও বলতেছি, ঠিক আছে, আমি আবারও বলতেছি, কেউ 1 মার্কও ছাইরা আসবা না, যাই করো বাবা 1 মার্কও ছাইরা আসবা না। ওকে, সৃজনশীল যেই কয়টা আছে সবগুলা কমপ্লিট করবা 20 মিনিটের মধ্যে। যত সৃজনশীল থাকবে সব 20 মিনিটের মধ্যে কমপ্লিট করবা। ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয় না, বাসায় প্র্যাকটিস করো, স্টপ ওয়াচ দিয়ে রেখে রেখে প্র্যাকটিস করো, 20 মিনিটের মধ্যে কমপ্লিট হবেই। ওকে, গাইড বইয়ের ভিতরে বিগত বছরগুলার যে বহু নির্বাচনী আছে ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। গাইড বইয়ের ভিতরে, গাইড বইয়ের ভিতরে বহু নির্বাচনী যেগুলো আছে ওগুলো বারবার প্র্যাকটিস করো। ওকে, ওগুলা বারবার প্র্যাকটিস করবা। সারাংশ সারমর্ম দিবেন না, এগুলা বইয়ে যেগুলো আছে এগুলো পড়লেই হবে।
ঠিক আছে, অনুচ্ছেদ কতটুকু লিখতে হবে? অনুচ্ছেদ লিখবা 2 পৃষ্ঠা, অনুচ্ছেদ লিখবা 2 পৃষ্ঠা। রচনা ট্রাই করবা অ্যাট লিস্ট 10 পৃষ্ঠা লিখতে, রচনা ট্রাই করো অ্যাট লিস্ট 8 থেকে 10 পৃষ্ঠা লিখতে। ঠিক আছে ভাই, আমি 20 মিনিটে শেষ করতে পারি না, করতে হবে 20 মিনিটে শেষ করতে হবে। ঠিক আছে, অনুচ্ছেদ লিখবা 2 পৃষ্ঠা, রচনা লিখবা 8 থেকে 10 পৃষ্ঠা। ওকে, ঠিক আছে ভাইয়া, ডান? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এবার আমাকে একটু জানাও তো তোমাদের তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে, ভাইয়াকে বলো তো, বলো আজকের ওভারঅল যে সবকিছু পড়াইলাম তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটা? ভাইয়া ভাব সম্প্রসারণ তোমাদের রিটেন পার্টের সাজেশন আমি তোমাদের এই গ্রুপটাতে আজকে রাতে অথবা কালকে দিয়ে দিব। রিটেন পার্টের সাজেশন, রাইটিং এর জন্য কোনটা কোনটা পড়বা সেটা আজকে রাত অথবা কালকে দিয়ে দিব। ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, তারপর হলো তোমাদের নিমন্ত্রণ পত্র, অনুচ্ছেদ, রচনা, সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে রাতে বা কালকে দিয়ে দিব। ওকে, বুঝতে পারছো? 100 ক্লাস, 5টা সৃজনশীলের জন্য হায়েস্ট 100 মিনিট নিবা, 5 20 100 মিনিট, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট নিবা। ওকে, ডান ডান। সবাই ভালোভাবে বৃত্তি পরীক্ষা দাও, যা যা বলছি, যে এমসিকিউ গুলো বলছি ওগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষায় ভালোভাবে কমন পাবা। ওকে, ঠিক আছে। রচনায় কত টাইম দিবে? অ্যাটলিস্ট 40 মিনিট লিখবা, রচনা অ্যাটলিস্ট 40 মিনিট লিখবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বৃত্তি পরীক্ষা ভালোভাবে দাও। সবার সাথে ইনশাল্লাহ ক্লাস 9-এ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।